10 বছর হয়ে গেল আমি এ পরিমাণ কষ্ট কখনোই করিনি। এই কাজের সময় তো শাশুড়িমা কোথাও যায় না। আর এখন এত পরিমাণ কাজ রেখে শাশুড়িমা চলে গিয়েছে। আর এ পরিমাণ কষ্ট আমাকে করতে হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একা, একা কিভাবে বাড়ির সমস্ত কাজগুলো সামলালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করি সবারই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আসলে দুদিন আমি ভিডিও আপলোড দিতেই পারিনি, কারণ এত পরিমাণ ব্যস্ত হয়ে পড়েছি যে সারাদিন এত পরিশ্রম করার পরে আবার রাত জেগে এডিট করে ভয়েস দিয়ে পরের দিন আবার আপলোড, আবার ভোরে ঘুম থেকে উঠতে হয় আমাদের, সেই ভোর থেকে আবার কাজে লেগে যেতে হয়। তো ক্লান্ত শরীরে রাত আসলে কেন জানি ঘুমিয়ে পড়ি, তো এডিট করাও হয়নি। একটু কাজের একটু প্রেশারটা কমেছে, ভাবছি আপনাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করি। তো ডে বাই ডে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা দিনের ভিডিও আমার ফোনের গ্যালারিতে স্টক হয়ে আছে, তো ডে বাই ডে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারাও সেই ভিডিওগুলো পছন্দ করবেন। এমনিতে আপনারা আমার এই গ্রামের ভিডিওগুলো ভীষণই পছন্দ করেন। তো সকাল সকাল চলে আসছে, খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েছি। আমি তো সকালে কি রান্না করব সেটা রাতেই চিন্তা ভাবনা করে সেগুলো কেটে বেছে পরিষ্কার করে রেখে দিই। তো সকাল হলে আমি ভোর ভোর উঠেই রান্না চড়িয়ে দিই। ভোরের আলো ফোটার আগে যেন আমার রান্নাগুলো হয়ে যায় সে চিন্তাই সবসময় থাকে। আর আজকে তো শাশুড়ি মা বাড়িতে নেই, তো রান্না দেন আজকে হচ্ছে রসুন লাগাইতে যাবে। ওইদিকেও আমার প্রচুর কাজকর্ম রয়েছে, তারা চলে আসলে ওইদিকে তাদেরকে হেল্প করতে যেতে হবে। তো চুলার উপরে রান্নাটা বসিয়ে আমি চলে যাব। তো এদিকে তাড়াহুড়ো করে আমি এখানে রাতেই কাটাবাছা করে রেখেছিলাম, তো তাড়াহুড়ো করে এখানে তরকারিটা বসিয়ে চলে আসছি। ওইদিকে আগুন ধরে পুড়ে গেল, কিছু করার নেই। গতবারও আমি এইভাবে তাড়াহুড়ো করে বাইরে ধান তুলতে গিয়ে কি হয়েছিল, পুড়ে গিয়েছিল। আমাদের যে রান্নাঘরের টিন আছে সেটাতে আছে একটা প্লাস্টিকের টিন, সেটা পুড়ে যায়। এখন পর্যন্ত সেটা ঠিক করতে পারিনি, তো এখনো তো চুলার উপরে রান্না বসিয়ে চলে আসছি। আগুন ধরে পুড়ে গেলেও কিচ্ছু করার নেই, কারণ দেখো ওইদিকে রান্না হচ্ছে, খাবারও দিয়ে দিতে হবে, প্লাস আমাকে এই রসুনগুলো ঝেড়ে দিতে হবে। আজকে আমাদের রসুন লাগাবে, আর এই রসুনগুলো ভেঙে রাখার পরে অনেক নোংরা থাকে, চোচা থাকে, যেগুলো ঝাড়ুর আগে আগে উড়ে পড়ে যাচ্ছে। তো এগুলো পরিষ্কার করে দিতে হয়, নইলে যারা লাগাবে তাদের হাতের সঙ্গে থাকলে তাদের কাজ আগাবে না। ওই জন্য এখন ঝেড়েও দিতে হবে, প্লাস তাদের সঙ্গে খাবারও তুলে দিতে হবে। তো মাঝে মধ্যে তো আমি উঠে উঠে যে তরকারিটা নেড়ে চেড়ে আবার জালটা ধরিয়ে দিয়ে চলে আসছি, আর এর মধ্যে এইভাবে কুলো দিয়ে ঝেড়ে দিচ্ছি। কুলো ঝাড়তেও আমি খুব একটা ভালো পারদর্শী না, কারণ এই কাজটা আমার দ্বারা হয় না। তো একটু সময়ই লাগছিল, এর মধ্যে সবাই চলেও আসছে, কারণ ওদেরকে আমি বসিয়ে রেখে দেখো কুলোগুলো ঝেড়ে দিচ্ছি। আমাদের মাত্র 6 শতাংশ জমি লাগাবে রসুন। তবে হ্যাঁ, এই 6 শতাংশই শেষ না, আমাদের প্রায় 2 থেকে আড়াই বিঘার মতো রসুন লাগাবে। তো এখনো আরো রসুন ভাঙতেও রয়েছে, আবার প্লাস লাগাতেও রয়েছে, কিন্তু আমাদের এখনো সেই ধানগুলো এখনো আমাদের বাড়িতে এসে পৌঁছায়নি, কারণ টানার মতো কাউকে পাওয়া যাচ্ছে না। ধান টেনে দিতে কেউই চাচ্ছে না। তো এজন্য এখনো জমিগুলো খালি হয়নি। মাত্র 6 শতাংশ জমি যারা আমাদের ধান কেটে দিচ্ছে তাদের দিয়ে আনিয়ে নেওয়া হয়েছে। গত 2 দিন ধরে তো ওই ধান নিয়েই পড়ে আছে। তো ওই জমিটাতেই এখন আপাতত এই রসুনগুলো লাগিয়ে নেওয়া হবে। পরে যে জমিগুলো খালি হবে সেগুলোতে আবারও রসুন লাগানো হবে। তো রসুন দিয়ে প্লাস পেঁয়াজ দিয়ে প্রায় 5 বিঘার মতো হয়তো বা আমাদের পেঁয়াজ রসুনের জমি চাষ হবে। তো এর মধ্যে আজকে অল্প একটু লাগানো হচ্ছে, তো 2 জন মাত্র মেয়ে মানুষ নেওয়া হয়েছে, আর বাকি বাড়িরা সবাই থাকবে, একজন তো পুরুষ মানুষকেও নেওয়া হয়েছে। তো ওরা সবাই মিলে রসুন লাগিয়ে নিবে। আজকে আমাদের খুব একটা বেশি রসুন লাগবে না, তবে আগেকার থেকে একটু বেশিই লাগবে। আগে আমাদের রসুনের আবাদ ছিল দেশি রসুন, এখন আমাদের রসুনের আবাদ হয় হাইব্রিড রসুন। তো এই রসুনগুলো একটু বড় বড় হয়, কোয়াগুলো অনেক বড় বড়, যে জন্য একটু রসুন বেশিই লাগছে। আগে আমাদের 15-16 কেজিতেই 6 শতাংশ জমিতে হয়ে যেত, আর এখন 21 কেজি লাগবে। তো 20 কেজির আমার টার্গেট আছে, তো ওটাই ঝেড়ে নেব। পরে আরো 5 কেজি দিয়ে দিয়ে সেখান থেকে 1 কেজি মতো লাগে। তো আমি এখানে রসুন ছাড়তে বসে পড়েছি, আর ভিডিওটা আমি সেরকম একটা কাটছাঁট করছি না, কারণ দেখাতে চাইছি আসলে কি পরিমাণ আমাদের কষ্ট করেই কাজগুলো করতে হয়। আর আমাদের 1 বিঘা জমিতে এই রসুন প্রায় 90 কেজি থেকে 95 কেজি, 100 কেজিও লাগে। তো সেই হিসাব করে আগেকার সময় আমাদের 95-90 কেজিতে হয়ে যেত, এখন 100 কেজি লাগবে। তো দেখা যাক রসুনগুলো কতদূর কি হয়। তো এগুলো হচ্ছে আমাদের আগুন নামলা হয় না,
রসুনগুলো তো আগেই লাগিয়ে ফেলছি, তো আশা করি এই রসুনগুলো ভালোই হবে। তো এবছরে কি হয়েছিল, আমাদের রসুনগুলো আমাদের এলাকার সব থেকে হাইস্ট বড় রসুন ছিল, যারাই আমাদের এই রসুনগুলো টেনে এনে দিয়েছিল। তো তারা গাড়ি নিয়ে নিয়ে তো সবার বাড়িরই রসুন টেনে দেয়, তো সেই ক্ষেত্রে তিনি বলেন যে এই বছরে হয়তো আমাদের বাজারেরও সেরা রসুন ছিল। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তো এবছরে কি হবে জানি না, তো যতটুকু হবে আলহামদুলিল্লাহ সেটুকু নিয়েই খুশি থাকার চেষ্টা করব। তো এখানে আমি রসুনগুলো ঝেড়ে নিচ্ছি, আর শ্বশুর আব্বু ওখানে দাঁড়িয়ে আছে। বাহিরেও অনেক কাজকর্ম রয়েছে, তাদের সঙ্গে কাজগুলো হাতে হাতে করতে হবে। আর এদিকে আমার কুলো ঝাড়াই হচ্ছে না, আর আমি তো এই কাজটা করতেই পারি না। শাশুড়ি মা থাকলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত। আমি 10 মিনিট ধরে কাজ করব, সেখানে আমার শাশুড়ি মা থাকলে 5 মিনিটে হয়ে যেত। তিনি খুবই ভালো কুলো ঝাড়তে পারে, আর এখন আমি তার জন্যই এই চিন্তা করছি যে সেই থাকলে আসলে কত কাজে আমার হেল্প হয়। এদিকে চলে গিয়েছিলাম চুলার পাশে, আমার যে চুলার উপর তরকারিটা আছে সেটার মনেই ছিল না, গিয়ে দেখি তলে লেগে লেগে গেছে। তো তাড়াতাড়ি করে তরকারিটাতে আমি ঝোল দিয়ে পানি দিয়ে চলে আসছি। তো ওদিকে হচ্ছে, গ্যাসের চুলায় আসলে রান্নাটা চড়িয়ে দিলে ভালো হতো, কারণ আমায় বুঝতেই পারিনি যে আমার এত সকালবেলা এত তাড়াহুড়ো হয়ে যাবে। এদিকে ভোরের আলো ফুটেই সবাই মাঠে চলে যায়, আর আমার জন্য এদিকে সবাই অপেক্ষা করছে। তো ১ গামলা মতো আমার ঝাড়া হয়ে গেছে, এখন বস্তাতে পুরে দিচ্ছি। সবাই তো একবারে নিতে পারবে না, কারণ হলো আমার শ্বশুরাব্বু আর দেবর এই রসুনগুলো নিয়ে যাবে, তারা মাথায় কোনো কিছুই ভারী নিতে পারে না। তো আমি অল্প অল্প করে 10 কেজি 10 কেজি করে 2 বস্তাতে দিব, তারা যেন নিয়ে চলে যেতে পারে। আর এদিকে শাশুড়ি মা নেই, আপনাদের ভাইয়াও তো বাড়িতে নেই, তো এই জন্য আসলে শাশুড়ি মা বাড়িতে না থাকায়, আপনাদের ভাইয়া বাড়িতে না থাকায় শ্বশুর আব্বু দেবর সবাই এই যে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মাঠে চলে যায় খাবার নিয়ে। সেই দুপুর 2টো 3টের সময় আবার বাড়িতে আসে। এই সারা দিন বাড়ির যে সমস্ত কাজগুলো একা একা করতে গিয়ে আমারও তো এদিকে কষ্টই হয়ে যাচ্ছিল। এদিকে রসুন ঝাড়া শেষ, চলে আসছে এখানে পোয়াল, মানে রসুন ঢাকার জন্য যে পোয়ালটার প্রয়োজন হয়। তো জানি না কেউ জানে কিনা, আমি তো আগে কখনোই এই রসুনের আবাদ কিভাবে হয়, ধানের গাছ কেমন হয় সেটাই জানতাম না, চিনতাম না। এখন দেখো কত কাজের পারদর্শী হয়ে গিয়েছি। এদিকে যেহেতু আমাদের রসুন ঢাকার জন্য অনেক পোয়ালের প্রয়োজন, তো এখন তো আমাদের বাড়িতে ধানই আসেনি, মাত্র 6 শতাংশ জমির ওই পোয়াল দেওয়ার কি হয়। তো এখন হচ্ছে আগেকার কিছু পোয়াল ছিল, সেগুলোই আমরা এখানে ঘর পরিষ্কার করে, আমি যেখান থেকে আসলে পোয়ালগুলো বের করা হচ্ছে ওখানে আমাদের আওর রাখা হয়। তো আগেকার কিছু আওর ছিল, সেগুলো ইঁদুরে কেটে ফেলে। তো ওগুলো আর গরুকে খাওয়ানো হয়নি, বস্তা পুরেই রাখা হয়েছিল। এগুলো দিয়েও হবে না, আমাদের এই যে পোয়াল গরুকে খাওয়ানোর জন্য যে পোয়ালটা রেখে দেওয়া হয়েছিল, ওখান থেকেও 1 বোঝা পোয়াল আমরা দিয়ে দিই। এখন এই বস্তাগুলো মাথায় করে নিয়ে যাবে, তো যে ভাই নিয়ে যাবে সে ভাই এখনো এসে পৌঁছায়নি। তো ভাবছি যে এখন এগুলো বেঁধে দিয়ে দিই। তো সবার চিন্তা ভাবনা ছিল যে চটে করে ঢেলে সুন্দর করে বেঁধে সবগুলো দিয়ে দিবে। শ্বশুর আব্বুর কথা যে এই বস্তায় এভাবে বেঁধে দিয়ে দিলে সবাই ভালো করে নিয়ে যেতে পারবে। তো এখানে বস্তা পুরে পুরে আমরা সুন্দরভাবে বেঁধে দিচ্ছিলাম, আর ভাই এসে নিয়ে যাবে। আমাদের বাড়ির কেউই এই ভারী কিছু জিনিসই নিতে পারে না। তো যে ভাই রসুন লাগানোর জন্য মাঠে যাবে ওইদিকেই আসলে বাড়িতে কেউ আসে না, মাঠে বাড়ি থেকেই চলে যায়। মাঠ তো চিনে আমাদের এলাকারই মানুষ। তো আসতে বলা হয়েছে যেন এই বোঝাগুলো নিয়ে চলে যেতে পারে। তো ভাই তো এখনো এসে পৌঁছায়নি, আর শ্বশুর আব্বুকেও আমি বাড়িতে চলে আসতে বলতেছি। তো তারা গেলে আর মাঠ থেকে আসে না, ওই তো বলতে বলতে ভাইও চলেই আসছে, হাঁটি হাঁটি পা পা করতে করতে। তো ওই ভাই বোঝা নিয়ে যাবে, আর শ্বশুর আব্বুকে আমি আসতে বলছি, কারণ আমাদের এখন ধান ওড়ানো হয়নি। তো ধান ওড়ানোর জন্য শ্বশুর আব্বুকে আসতে বলছি। দেখো উঠানে কত ধান আমরা এখানে পালা দিয়ে রাখছি, ওড়ানো হয়নি। মেশিন কিন্তু ওই যে রাস্তার পাশেই রয়েছে, কাকা আসবে ওড়ানোর জন্য। তো আমি একা একা কাকার সঙ্গে হাতে হাতে কোনো কাজই করে উঠতে পারবো না, ওই জন্য শ্বশুর আব্বুকে আসতে বলেছি। তো সে এসেই ধানগুলো উড়িয়ে দিবে কাকার সঙ্গে করে। আর এদিকে এই বোঝাগুলো বস্তাগুলো একটু ওজন করে দেখা হচ্ছিল।
ওই ভাই তো ভয়ে পেয়ে গেছে যে এত ভারী কিভাবে নেবো, তো সেটাই ওজন করে দেখছিল যে খুব একটা বেশি ভারী নেই। এই তো দুজন দু মাথা করে রসুন নিয়ে যাচ্ছে, আমি 2 বস্তা করে দিয়ে দিয়েছি, এখন মাঠে চলে যাচ্ছে। তো ওদিকে কামলারাও চলে গেছে লাগানোর জন্য। ভোরের আলো ফুটতে না ফুটতেই দেখো চলে গেছে। ভোরের আলো ফুটে কিন্তু রোদ উঠে না, তো রোদ ওঠার আগে কিন্তু সবাই মাঠ পেয়ে যায়। ওদিকে চলে গিয়েছে, খাবারও দিয়ে দিয়েছে। আর এর মধ্যে দেখো আমি মুরগিগুলোর খাবারের কথা মনেই ছিল না, আসলে ওইদিকে এত তাড়াহুড়োয় ছিলাম, কোন কাজটা আসলে কোনটা থুয়ে কোনটা যে করবো, এখনো গরুগুলোকেও খেতে দেওয়া হয়নি। কোন দিকটা সামলাই বলতো, কোনো কাজই হয়ে উঠছে না। এদিকে মুরগিগুলোকে পানি দিয়ে দিব, অনেকটাই ঠান্ডা পড়ে গিয়েছে। আর পানিতে একটু ভাবছি যে নাপা, যে প্লেন যে নাপাটা থাকে সেটা ওদের পানিতে দিয়ে দিব। মুরগিগুলোকে খেতে দিয়ে চলে আসছে, এখন উঠানটা পরিষ্কার করে নিতে হবে। আর এই উঠান কিন্তু আমাদের বিশাল উঠান, তবে মনে হলেও বিশাল উঠান। যে পরিমাণ আমাদের আবাদ হয়, যে পরিমাণ ধান আছে, সব 2-3 ভুঁইয়ের মানে 2-3 বিঘার যদি জমির আমরা ধান বাড়িতে নিয়ে চলে আসছি, তাহলে আর এই উঠানে জায়গায় থাকে না। কারণ উঠানে ধান রাখার পরে উঠানের ধানগুলো যে মলতে হবে, যে ঢোল দিয়ে মলে নেব, ওই জায়গাটাও তো রাখতে হয়। তো তখন আর 3-4 বিঘার জমির ধান একবারে আনতে পারি না, আমাদের 1 বিঘা 1.5 বিঘা 2 বিঘা করে ধান নিয়ে এসে এসে মলে আবারও ধানের ঘরে রেখে তারপরে আবার ধান আনতে হয়। তো যাই হোক, উঠানটা তো পরিষ্কার করে নিই। উঠানটা সকাল সকাল পরিষ্কার করে নেওয়ার কারণ হলো, উঠানটাতে যখনই রোদ আসবে উঠানটা একটু ভেজে ভেজে লাগছে, যেহেতু ল্যাপা হয়েছে। আর উঠানটা একটু শুকিয়ে গেলে ধানগুলো উড়িয়ে নেওয়া ভালো হবে। ওই জন্য ভাবছি রোদ উঠানে পুরোপুরি আসার আগে আমি উঠানটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিই। তো এক পাশটা উঠান ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, আর এই বড় উঠান ঝাড়ু দেওয়া অনেক কষ্ট। আসলে আমার এত পরিমাণ কোমর ব্যথা, আমি কোমর বাঁকা করে যে ঝাড়ু দিব এটা সম্ভব হয়ে ওঠে না। সকাল সকাল আমি কোমর ভাঁজই করতে পারি না। তো এখন শেষমেশ আসলে কাজ করতেই তো হবে, ওই জন্য আমি ওষুধও আনিয়েছি। আমি ওষুধ মানে ব্যথার যে ওষুধগুলো হয় না সেগুলো আমি খাই না, কারণ ব্যথার ওষুধ খাওয়াটা না খুবই খারাপ। তো ওই জন্য আমি ব্যথার ওষুধ খুব একটা খাই না। আবার ক্যালসিয়াম খাওয়াটাও খুব ক্ষতি, তো ক্যালসিয়ামের জন্য অন্যান্য ডিম দুধ আছে ওইগুলো তো খাওয়া ভালো। তো কিন্তু প্রয়োজনের ক্ষেত্রে কি হয়, এই ক্যালসিয়ামের ট্যাবলেট গুলো খাওয়ার দরকার হয়। তো এই ক্যালসিয়ামের ট্যাবলেট গুলো খালে আমি একটু ভালো থাকি, বেটার ফিল করি। ওই জন্য এখন কাজের সময় ক্যালসিয়ামের ওষুধও নিয়ে এসেছি। তো ওটা খেয়ে খেয়ে এখন আমাকে কাজ করতে হবে। তো আজ 2 দিন ধরে ক্যালসিয়ামের ওষুধও খাচ্ছি। তো এই তো এক পাশটা হয়ে গেছে, আর এখন দেখো এই পাশটা ঝাড়ু দিয়ে নেব। এখান থেকে হয়তো উঠানটা বড় লাগছে, এই সামনেটা যতটা মনে হচ্ছে পিছনটাও কিন্তু এতটাই। তো পুরো উঠান ঝাড়ু দিয়ে উঠতেও 2-3টে মানুষ লাগলে তো 1-2 মিনিটে হয়ে যায়, কিন্তু উঠানটাও ঝাড়ু দিতে 10 মিনিট সময় লেগে যায়। দেখো উঠানে ধান রাখা আছে, আর এখন এগুলোই উড়িয়ে নিতে হবে। উঠানে হালকা হালকা রোদ এসে পড়েছে, যত তাড়াতাড়ি রোদ আসবে, রোদ ওঠার আগেই উঠানটা পরিষ্কার করে ফেলতে পারলে তো হচ্ছে একটু শুকিয়ে যাবে, একটু ভেজা ভেজা। তো আর এই ধানগুলো উঠানেই শুকিয়ে নিতে হবে, ধানগুলো কাঁচা ধান আছে। তো দেখো তাহলে আমি কত ভোরে ঘুম থেকে উঠেছি, রান্না হয়ে গিয়েছে, আমি 20 কেজি মতো রসুনও ঝেড়ে দিয়েছি, আবার সবাইকে সমস্ত কাজে হেল্প করে আমি মাঠেও পাঠিয়ে দিয়েছি। এখনো অব্দি দেখো উঠানেই রোদ এসে পৌঁছাতে পারলো না। এখন বাজে কটা জানো, আমার 6:30টার মধ্যে রান্না বান্না শেষ, তাদেরকে পাঠিয়েও দিয়েছি মাঠে। এখন বাজে 7টা। তো 7টার মধ্যে দেখো মোটামুটি সমস্ত কাজই শেষ। আর গ্রামে বা হোক বা শহরে যাদের কাজ কাম নেই, তারা কিন্তু ঘুম থেকে উঠে 8টা 9টা 10টা বেজে যায়। তো সেক্ষেত্রে দেখো আমার কতগুলো কাজ হয়ে গিয়েছে। তো উঠানটা ঝাড়ু, দেখো রাস্তা দিয়ে সবাই রসুন লাগানো, সবাই ভ্যানে ভ্যানে যাচ্ছে। এদেরকে আমরা রোহিঙ্গা বলি। তো ওনারা এসে এসে রসুন লাগিয়ে দিয়ে যায়, প্রতি বছর আছে। আর এই ভ্যান ভরে ভরে আসে, এদের মধ্যে মেয়ে পুরুষ সবকিছুই থাকে। তো ওরাও খুব ভালো রসুন লাগাইতে পারে, তো ওদের দিয়ে আমরা কখনোই রসুন লাগিয়ে নেওয়া হয়নি। আসলে কি আমাদের যে এলাকাতেও মেয়েরা যারা রসুন লাগায় তারাও খুব ভালো রসুন লাগায়, তো ওদের তো আর সবসময় পাওয়া যাবে না। তো আমাদেরও তো কাউকে না কাউকে হাতে রাখা দরকার। তো গ্রামে তাদের যখন পাবো না, গ্রামের লোকজন তো কষ্ট পাবে যে তোমরা তাদেরকে দিয়ে লাগিয়ে নাও, আমরা কেন দিব এখন।
এরকম একটা ব্যাপার হয়। তো ওনাদের দিয়ে আমরা কখনোই লাগিয়ে নিইনি, তবে অন্যদের লাগিয়ে নেয়, খুব ভালোই লাগায়, খুব একটা খারাপ লাগায় না। তো এলাকাতে যারা আছে তাদেরকে বলা হয়েছে, তারা গিয়ে লাগাচ্ছে, আর আমি এদিকে তো বাড়ির সমস্ত কাজ টুকিটাকি করছি। এখনো কবুতরকে খেতে দিব, গরুকে খেতে দিব, তো ওই দিকটাও যেতে হবে। তো মোটামুটি এখন সকালে সমস্ত কাজগুলো সেরে বসে পড়বো রসুন ভাঙতে। রসুনগুলো তো দিয়ে কমিয়ে ফেললাম। আমরা বাড়িতে সবাই 3 মনের মতো ভাঙতে পেরেছি, বাকি 2-3 মন যাই হবে ওইগুলো হচ্ছে কাউকে দিয়ে ভেঙে নেব, কারণ এখন বাড়িতে কাজ চলে আসছে। ওই কাজগুলো রসুন ভাঙা, সারাদিন বসে থেকে রসুন ভাঙতে গিয়ে কোমর পিঠ ব্যথা হয়ে যায়। তো এখন কাজের সময় ওইভাবে বসে থাকতে পারবো না, আর বাড়িতে কেউ থাকে না, এত কাজগুলো সামলাতে গিয়ে রসুন ভাঙতে হলে কি হয়, একবারে বসে থাকতে হয় সারাদিন একভাবে। তো ওই বসে থাকাটা এখন তো করতে পারবো না, এদিকে চলে আসছি, চইগুলো ছেড়ে দিয়েছি। ওরা সকালবেলা খাই না, না খেয়ে চলে যাবে, আর আবার দিনের মধ্যে নিম্ন 10 বার আসবে খেতে, এত ঝামেলা করে তখন। তো এখন আমি পাশে দাঁড়িয়ে থেকে ওদের ভয় দেখিয়ে দেখিয়ে একটু খাইয়ে দিলাম, তো যাই হোক, তাও না খেয়ে চলে গেল। এখন চেনা ছেড়ে দিতে হবে, তো ভাবছি যে কয়টা ডিম পেড়েছে দেখি। আমাদের হাঁস আছে, মানে চই হাঁস আছে 6টা, ওর মধ্যে 3জন ডিম পারে, আর 5টা ডিম পাড়া, তার মধ্যে 3জন ডিম পারে। ওইটাই আমি দেখছিলাম যে কয়টা ডিম পারলো। ডিম তোলা আমার হয় না, শাশুড়ি মা এদিকটা দেখে। আর এদিকে আমি চেনা দেখো 3টা বের হলো না। আমি এরকম পাশ ফিরেই তাকিয়ে দেখি একটা চেনা হাঁস নেই। আমি সারা দিন ওই চেনা হাঁসটাকে খুঁজে, কোথায় গেল কোথায় গেল, যেখানে যেখানে ও যায় সেখানে সেখানে আমি 5-6 বার ঘুরে ফিরে দেখে আসছি, চেনা নেই। দুপুরের দিকে আমি শ্বশুর আব্বুর কাছে বিচার দিচ্ছিলাম যে হচ্ছে আমি চেনা একটা হাঁস পাচ্ছি না। তখন পিছন ফিরে তাকিয়ে দেখি কোথা থেকে যেন ও হেঁটে 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 চলে আসছে। এতক্ষণ আমি খুঁজেছি, পাইনি। এর মধ্যে দেখো রসুন ভাঙতে বসে পড়েছি, আমি কবুতরকে খেতে দিয়ে চলে আসছি, গরুগুলোকেও খেতে দিয়ে চলে আসছি। এখন গরুর গোয়ালটা পরে পরিষ্কার করে নেব, আমি রসুন ভাঙতে বসে পড়ি। রসুন ভাঙা হয়নি, এর মধ্যে কাজের চাপ বেড়ে গেছে। তো এখানে আমি ভাবছি যে রোদ একটু চলে আসছে এই পাশটাতে, এখন রসুন রোদে দিয়ে দিচ্ছি। রসুন একটু রোদ হলে, রসুনটা গরম হলে ভাঙতে সুবিধা হয়, তো ওই জন্য রসুনে একটু রোদে দিয়ে দিচ্ছি। খুব একটা পুরোপুরি রোদ এসে পৌঁছেনি, হালকা হালকা রোদ চলে আসছে। গ্রামে সকালটাতেই বেশি কাজের চাপ হয়ে যায়, গ্রামে যে কিভাবে সকালটা শেষ করতে হয়, তো যারা গ্রামে থাকে তারাই একমাত্র বুঝবে। এর মধ্যে একটা মুরগি অসুস্থ হয়ে পড়েছিল, এটার প্রায় ওজন 4 থেকে 4.5 কেজি মতো ছিল। তো এটা এখন পরিষ্কার করে নেব কাটা বাছা করে, আর হুজুরও এদিকে খেতে চলে আসছে, ওকে খেতে বসিয়ে চলে আসছে। হুজুরকে আর সেভাবে ভিডিওতে দেওয়াই হচ্ছে না। আপনারা অনেকে প্রশ্ন করেন হুজুর কোথায়, হুজুর কোথায়। হুজুর আছে বাড়িতে, ও খেতেও আসে প্রতিদিন, কিন্তু ক্যামেরাতে খুব একটা প্রতিদিন নিয়ে আসা হয়ে উঠছে না। তাই তো পরিষ্কার হয়ে গিয়েছে, এখন আমি এটা 2-3টে ভাগ করে রেখে দিব, আজকে তো আর রান্না করব না, এটা ফ্রিজে রেখে দিব। তো এদিকে তো চলে আসছে কাকা উড়ানোর জন্য, এই মেশিন দিয়ে এভাবে উড়িয়ে নেওয়া হয়। আগে ঢোল দিয়ে উড়ানো হতো, আর এখন এই মেশিন দিয়ে উড়িয়ে নেওয়া হচ্ছে। তো ধান যে ঘরে তুলেও কত প্রসেসিং থাকে, কতবার, একবার ধান কাটতে হয়, বাড়িতে নিয়ে আসতে হয়, আবার সেই ধানগুলো একবার মলে নিতে হয়, তারপর উড়িয়ে নিতে হয়। তো এদিকে এই তো অল্প ধানই হয়েছে, আমি এর থেকে কিছু ধান নিয়ে নিয়েছি, কারণ হলো ওইগুলো বিছন ধান করতে হবে। তো আমি তো এই তো কুলো দিয়ে আগের দিন ছেড়ে নিয়েছি, আগের দিন বলতে 2 দিন আগে। আর আমি এই ভিডিওটাতে 2 দিন পরে আপলোড দিচ্ছি, কারণ এত ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছিলাম যে আমি আসলে ক্লান্ত হয়ে পড়েছি, এর মধ্যে এডিট করাও হয়ে ওঠেনি। এর মধ্যে এই তো 5 কেজি রসুন আবারও নিতে চলে আসছে। আর শ্বশুরাব্বু তো ধান ওড়ানোর জন্য আসে, তো 5 কেজি আমি মেপে দিয়েছি, কম পড়েছে নাকি এখনো আউড়ের, মানে পোয়াল যেগুলো দিয়ে রসুন ঢাকতে হবে সেটারও কম পড়েছে, সেটাই নিতে আবার বাড়িতে চলে আসছে। এদিকে দেখো বিছন ধানগুলো আমি একটা চটে দিয়ে নিয়েছি, আর যেগুলো বিক্রি করা হবে বা ঘরে তোলা হবে, জানি না ঘরে তুলতে পারবো কিনা, না বিক্রি করতে হবে। এখন প্রচুর টাকার প্রয়োজন, তো কামলাদের টাকা দিতে হবে, এই জন্য অনেকটা। আমরা তো ওই তো ধনিয়া বিক্রি করেছিলাম, সে টাকাটা তো বরাদ্দ করে রেখে দিয়েছি। তো ওটা আসলে ধান বাড়িতে তো এখনো এসে পৌঁছেনি, সেখানে আমি 30,000 টাকার মতো রেখেছি। তো ওইগুলোতে হাত দিব ভাবছি যে যখন ধান টানতে লাগবে, ওরা তো হচ্ছে বাহিরের কামলা দিয়ে নেওয়া হয়, তো
তো ওদেরকে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিতে হয়। আর আমরা গ্রামের এলাকাতে হাটে হাটে টাকা দিই। তো হাটের দিন বিক্রি করে এই ভাবছি যে ধানগুলো বিক্রি করেই টাকা দিয়ে দেবো তাদের। আর ওখানে যে টাকাটা আমরা রেখে দিয়েছি ওটা ধান টানার জন্য তাদের জন্য রেখে দিচ্ছি। তো টানতে গেলে তো তাদেরকে আসলে দিনে দিনে দিয়ে দিতে হয়, কাজ শেষ তো টাকা হাতে দিয়ে দিতে হয়। তো ওই জন্য নগদ টাকাটা আমরা কাছে রেখে দিয়েছি। আর যাদের আমরা গ্রামের কামলা খাটাই তো তাদেরকে আমরা হাটে হাটে জিনিস বিক্রি করে তাদেরকে টাকা দিই। তো হাটের দিন হয়তো এই ধানগুলো বিক্রি করেও ফেলতে হতে পারে। তো দেখা যাক কতদূর কি হয়। তোর ধানগুলো কাঁচা ধান, তো আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নিচ্ছি, কাঁচা ধান তো আর বিক্রি করা যাবে না, ওই জন্য শুকিয়ে নিচ্ছে। আর বিছন ধানগুলো সুন্দরভাবে শুকিয়ে নিচ্ছি কারণ ঘরে রেখে দিব। আর কাজের সময় এখন তো আর বাহির করে রোদ্রে দিয়ে রাখতে পারবো না। তো ভাবছি যে এখন একটু মোটামুটি শুকনা করে ঘরে রেখে দিব। যেহেতু এখন শীত চলে আসছে তো ফাল্গুন মাসের দিকে সুন্দর রোদ আসে। আর সে সময় আমরা খাওয়ার জন্য ধান অনেকটা করে সিদ্ধ করি, এখনো ধান সিদ্ধ করব, তবে অল্প পরিমাণ। এখন আসলে খুব একটা রোদ থাকে না, আর এই রোদে ধান সিদ্ধ করা খুবই কষ্ট। 3 দিন 4 দিন 5 দিনও লেগে যায়। একবার তো আমি 5 দিন ধরে ধান সিদ্ধ শুকিয়ে নিয়েছিলাম। এত পরিমাণ কষ্ট হয় কারণ ধান একবার করে গুছানো আবার নেড়ে দেওয়া অনেক কষ্ট। তো দুদিনে যে ধানটা হয় সেটা আসলে অত খাটনি হয় না, কষ্টও হয় না। 5 দিন ধরে এই কষ্টটা করা খুবই কষ্টের। তো অল্প করে 5 থেকে 7 মণ মতো আমরা সিদ্ধ করব। পরে ফাল্গুন মাসে গিয়ে আমরা পুরো মাস বছরের যে 30 মণ 35 মণ ধান লাগে সেই ধানটা আমরা সেই সময় গিয়ে সিদ্ধ করে তুলবো। তবে এখন হয়তো 7 মণের মতো সিদ্ধ করব, তবে বাড়িতে ধান আসার পর পর। এখনো খুব একটা ভালো ধান আসেনি, তো যে জমির ধানগুলো আমরা সিদ্ধ করব ওই জমির ধান এখনো এসে পৌঁছায়নি। তো এখান থেকে চলে আসছি, কাজ তো হলোই না, রসুন ভাঙতে পারলামই না। এখন এই যে গরুর গোয়ালটা পরিষ্কার করে নিতে হবে। আপনাদের ভাইয়া এসে তো বকাঝকা করে কারণ গরুকে সেভাবে সময় দেওয়া হয় না। গরুর গায়ে মানে অনেক গোবর লেগে থাকে, সেভাবে ধুয়ে পরিষ্কার করা হয় না। আসলে আমার এই গোয়াল ঘরে আসতে আসতে বিকেল 2-3টে বেজে যায়। আর ওই সময় গরুর গায়ে পানি দিলে, এখন হালকা হালকা শীত পড়ে গেছে তো গরু অনেকটা কাঁপতে শুরু করে। তো ভাবি যে থাক, আজ না কাল না, এরকম করতে করতে গরুকে সেভাবে পরিষ্কার করা ধোয়ানো হয় না। ওই সময় গায়ে অনেক নোংরা লেগে থাকে, আপনাদের ভাইয়া এসে এই যে বকাঝকা করে। আসলে কোন দিক ছেড়ে কোন দিক সামলাবো সেটাই বলেন। কোনো কাজই তো হয়ে উঠছে না, ছেলেরা তো বাড়িতেই নেই যে একটা কাজে হেল্প করলো, বাকি কাজ আরেকটাও সুন্দরভাবে আমি করে ফেললাম। কোন দিকটা সামলাই? তো এই তো এখানে গোয়ালটা সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম। গায়ে আজকে ওদের পানি দিতে পারলাম না, শুধুমাত্র ফ্লোরটা সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। এই তো উঠানের রোদটা চলেই যায়। এই তো 10টার দিকে উঠানে রোদ আসে আর দুপুর 1টা বাজার সঙ্গে সঙ্গে রোদ চলে যায়। এই উঠানে কি ধান সিদ্ধ করতে পারবো? পারবো না। এই 2 ঘন্টার রোদে আর কি হবে? আমাদের কারো না কারো ছাদে গিয়ে ধানগুলো সিদ্ধ করে শুকিয়ে নিয়ে আসতে হবে। তো দেখা যাক কেউ ছাদ দেয় কিনা। আসলে বাড়িতে ছাদ থাকলে তো অনেকটাই কাজে হেল্প হতো, কিন্তু ছাদ তো দেওয়া হচ্ছে না। অনেকে তো আবার পিঞ্চ করে বলে আপনারা এত বড় লোক তো বাড়ি ঘরে এমন কেন? করা গেলে তো খুব তাড়াতাড়ি করা যায়, তবে আমাদের এই জমির অনেক ঝামেলা। আমরা যে বাড়িতে আছি বা যে জায়গাটাতে বাড়ি করে আছি সেখানে আমাদের 3 চাচা শ্বশুরদেরই জমি আছে, সেই জমির এখনো ফয়সালা হয়ে ওঠেনি। আমার হাজবেন্ড তো বিদেশ থাকার সময় থেকে বাড়ি করছে, তো বাড়ি তো হয়ে উঠছে না এই একটা ঝামেলার কারণে। তবে ইনশাল্লাহ কোনো সামনে খুব ভালো করে বাড়ি দেওয়ার আশা রাখি, তবে দিব ইনশাল্লাহ কোনো এক সময়। আপনাদের এই পিন্স করা কথাগুলো শুনতে শুনতেই দেখবেন একদিন আমি বাড়ি করে ফেলেছি। তো ধানগুলো দেখো জড়ো করে এখন রেখে দিচ্ছি, বেলা গড়িয়ে গিয়েছে। এখন ধানগুলো রাখতে পারবো না, বাড়ির এখন অনেক কাজ রয়েছে। বিকেল হলে আরো অনেক কাজ। সকালের দিকে তো অনেক তাড়াহুড়ো থাকে, বিকেলের দিকেও অনেক তাড়াহুড়ো থাকে। সন্ধ্যার আগে রান্নাগুলো করে ফেলতে হয়। প্লাস ছাগল আছে, গরু আছে, ওদেরকে আবার খেতে দিতে হয়। মানে কবুতরগুলোকে খেতে দিতে হয়। আবার সমস্ত কাজগুলো এই বিকেলে হয়। যেমন সকালটাতে কাজ থাকে, বিকেলেও অনেক কাজ থাকে। তো ধানগুলো আর তো এখানে রাখতে পারবো না, আর গুছিয়েও সুন্দরভাবে ঢেকে রেখে যেতে হবে, কারণ হলো মুরগি আছে বাড়িতে। এদিকে এই তো বিছন ধানগুলো এখানে রাখলাম, উঠালাম না কারণ আজকেও খুব একটা ভালো শুকায়নি, কালকেও আবার দিতে হবে। তো ওই জন্য উঠানেই রেখে দেবো সুন্দরভাবে জড়ো করে। উঠানে রাখতেও ভয় হয়, কারণ হলো ইন্দুরে গাড়া করে মানে গর্ত করে কি করে এই ধানগুলো প্রায় 5 কেজি 6 কেজি 7 কেজি সারা রাতে যতটুক নিতে পারে ওরা মাটির নিচে নিয়ে চলে যায়। ওই জন্য ভয়ে রাখে না। তো ওই জন্য
উঠানে এখন রাখতেও ভয় হচ্ছে, আবার না রেখেও পাচ্ছি না, কারণ শাশুড়ি মা বাড়িতে নেই। তো যাই হোক, আবার উঠানোর পরে বের করতে হবে, ওই জন্য ভাবছি যে উঠানেই রেখে দিই। তো ওখানে ঢেকে রেখে চলে আসছি। এর মধ্যে দুপুর দুপুর সবারই চিন্তা, দুপুরে কি খাবো। আমি তো সবসময় সকালের দিকে দুটো তিনটে চারটে আইটেমের তরকারিও রান্না করি। আজকে তো ওই তো ভোর ভোর একটাই তরকারি করতে পেরেছি সময়ের অভাবে। এখন সবারই কথা যে আমাকে পুঁই ভাজি করে দাও, আমরা সবাই পুঁই ভাজি দিয়ে ভাত খাবো। এখন পুঁই ভাজির জন্য পুঁই শাক তুলতে চলে আসছে। এখানে অনেক পাতা হয়েছে, ভাবছি পাতা বেশি করে দিয়ে পুঁইটার ভাজি করব। এই দুপুর দুপুর আবার পুঁই ভাজির জন্য এই ডাঁটা কাটতে যে এত পরিমাণ সময় লাগে, তারপরেও কিছু করার নেই। আমি, তারা খেতে চেয়েছে, দুপুরে কি দিয়ে ভাত খাবে সেটারও টেনশনে আছে। এজন্য আমি এখানে দেখো পুঁই শাকটা তুলে নিচ্ছি সুন্দরভাবে। তো পুঁই শাকের পাতাগুলো বেশি করে তুলে নেবো। পুঁই ভাজি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, তবে আমাদের বাড়িতে যে হুজুর, ছোট হুজুর খেতে আসে, ও আবার পুঁই ভাজি খুব একটা পছন্দ করে না। সকালের একটু তরকারি আছে, সেটাও আবার রেখে দিয়েছি, ও তো দুপুর 2টো আড়াইটার দিকেই চলে আসে খেতে। এর মধ্যে আমাকে রান্নাও শেষ করতে হবে। একটু যদি নেয় তারপরও তো খেতে পারবে। খুব একটা আহামরি ভালো খায় না, বাধ্য হয়ে মাঝে মধ্যে নেয়। তো ওর পছন্দ মতো তো সবসময় আমরা চলতে পারি না, কারণ ওর জন্য অন্য তরকারি রাখতে হয়, আবার নিজেদের জন্য অন্য তরকারি রাখতে হয়, আবার পছন্দ মতো না চললেও চলে না। তো ওই জন্য আর কি করার, সকালের একটু তরকারি রেখে দিয়েছি, ওটাও ও খাবে। আর এখন সবার জন্য আমি এই পুঁই শাক তুলতে চলে আসছি। পুঁই শাকগুলো তুলে নিয়ে গিয়ে কেটে বেছে নিতে নিতে অনেকটা সময় চলে গেছে, প্রায় 3টে 3:30টার মতো। তো শ্বশুরাব্বু মানা করলো যে রান্না করতে হবে না, একেবারে রাতেই রান্না করো, এখন আমাদের ভাত মাখিয়ে দাও, আমরা সেটা দিয়ে খেয়ে নিচ্ছি। এই কাজের সময় এখন মাখানো ভাত খাওয়ানো যায়, কষ্ট লাগে না? তারপরও কি করার, আমি সময় করে উঠতে পারিনি, কাটতে কাটতে অনেকটা সময় লেগে গেছে। এই পাতা কুচি কুচি করে কাটতে আর ডাঁটা কাটতে বেশি সময় লাগে। তো এখন রান্না করতে যাবো, ভাবছি ছাগলগুলোকে আগে তুলিয়ে দিয়ে তারপরে যাই। সবকিছুই ঘরে তুলতে হচ্ছে, কারণ আস্তে আস্তে সবাই একে ঘরে তুলে ফেলবো। হাঁস আসবে, চই আসবে। তো ওদেরকে তোলার আগে ভাবছি আগে ছাগলগুলোকে তুলে নিই। তো এই তো ভাবছি একবারে দরজাটাও দিয়ে যাই। এখন এত কাজের চাপ যে মাঝে মধ্যে আমি ঘরের দরজা দিই কিনা সেটাই সন্দেহ হয়ে থাকে। তো ওই জন্য আগে ঘরের দরজাটাই আগে দিয়ে দিই। ওদিকে চলে আসছি, পুঁই ভাজি এক কড়াই পুঁই হয়ে গেছে, এখন ওটাই ভেজে নিব। অল্প করে ভাত দিব। এখন ইদানিং না, আসলে কাজের সময় বাড়িতে অনেক বিস্কিট, চানাচুর এসব থাকে, দুপুর দুপুরে এসে সবাই ভাত না খেয়ে ওইগুলোই খেয়ে পানি খায়, খাওয়া হয়ে যায়। এখন আমাদের এই যে টোটকা খাবারগুলো বেশি খাওয়া হয়, তো ওই জন্য ভাতটা আমি একটু কমই খাই, ওই জন্য কমই নেই। তো রাতের খাবারটা আবার একটু বেশি খাই, কারণ রাতের খাবারটা আমাদের না খেলে চলেই না। অনেকে বলে না রাতের খাবারটা ডায়েট করার জন্য, যে পরিমাণ পরিশ্রম যায়, ডায়েট তো কি, শরীর যতই বাড়ুক না কেন, এখন খাবার আমাদের খেতেই হবে। তো এখানে তো রাতের খাবারটা আমাদের মোটামুটি ভালোই খাওয়া হয়। তো ওদিকে আমি আজকে ফ্রিজ পরিষ্কার করছিলাম, এর মধ্যেও এত কাজের ফাঁকে তো ফ্রিজ থেকে কিছু বাটা মাছও পেয়েছি, তো ভাবছি যে ওটা একটু ভাজি করে দেবো। শ্বশুরাব্বা আবার পুঁই শাক আর ওই হুজুর খুব একটা বেশি খায় না, সকাল দুপুরটা তো কোনো রকম কাটিয়ে দিয়েছি। ওই জন্য এখন আমি পুঁই ভাজির সঙ্গে একটু মাছও রান্না করেই ফেলবো, ভাজি আর করবো না। এদিকে দেখো বিকেল বিকেল এরা খেয়ে আবার নিচে পুকুরে নেমে গেলে আর তুলতে পারবো না, কেউ বাড়িতে নেই। আবার দুপুর পর মাঠ থেকে এসে আবার সবাই মাঠেই চলে গিয়েছে। এখন বাইরে থাকবে কে? আমি যখন দুপুর বিকেলের দিকে রান্না করি, শাশুড়ি মা এই দিকগুলো দেখে, আমাকে এই সাইডে আসতেই হয় না, সন্ধ্যার দিকে মানে বাইরে আসতেই হয় না। এখন রান্না চুলায় চড়িয়ে দিয়ে চলে আসছে, এগুলোকে তুলে দিয়ে যায়। তো এখন মোটামুটি তোলা হয়ে গিয়েছে, চীনা চই মুরগির কুটিও দেওয়া হয়ে গিয়েছে। এখন এই তো এর ফাঁকে রান্নাও হয়ে গেছে আমার। তো এখানে পুঁইশাক ভাজি আর এখানে একটু বাটা মাছ ছিল, সেগুলোই একটু ঝোল ঝোল করে দিলাম। শুকনো খাবার তো আর কেউ খেতে পারে না, দুপুরটা তো মাখানো ভাত খাইয়েই রেখেছি, রাতটাও কি আর এভাবেই কাটিয়ে দেবো? ওই জন্য একটু রান্নাও করলাম কষ্ট করে। তো আজকের মতো এ পর্যন্ত, সারাদিনটা তো কষ্ট করেই কাটিয়েছি। আর যারা আমার এই ফুল ফুল ব্লগটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।